This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH भारत पाकिस्ताনের বর্তমান পরিস্থিতির সমস্ত আপডেটেড তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরব। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় ব্রেকিং বলা যেতে পারে, ইসলামাবাদের উপর চাপ বাড়াচ্ছে দিল্লি। আমরা প্রত্যেকই তাকিয়েছিলাম দুই দেশের ডিজিএমও বৈঠকে কি হতে চলেছে সেই দিকে। তবে এই মুহূর্তে যা আপডেট রয়েছে, পিছিয়ে গেল ভারত পাকিস্তান ডিজিএমও স্তরের বৈঠক। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট এটা। আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী সিজার। তাহলে কখন হচ্ছে এই বৈঠক, কি সম্ভাবনার কথা জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, দুপুর 12টায় ডিজিএমও স্তরের বৈঠক হওয়ার কথা ছিল এবং এর আগেই ভারত খুব স্পষ্ট করে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বা তৃতীয় বিভিন্ন যারা রয়েছে কূটনৈতিক স্তরে তারা চেষ্টা করেছিলেন কোনো নিউট্রাল জায়গা এই বৈঠক করানোর, কিন্তু ভারতের দিক থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল এই বৈঠক হটলাইনেই হবে, কোনো তৃতীয় নিরপেক্ষ জায়গায় এই বৈঠক হবে না। এবং দুপুর 12টায় হওয়ার কথা থাকলেও যেটা সর্বশেষ যে আপডেট যেটা পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে এই বৈঠক কিছুটা বিলম্বিত হয়েছে, সেটা বিকেল 5টার সময় শুরু হতে পারে। এবং বেশ কিছু জায়গায় যেটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সূত্র মারফত যে সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে একটা বিষয় স্পষ্ট, ডিজিএমও স্তরের বৈঠকে ভারত সংঘর্ষ বিরতি ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা করবে না, এই অবস্থান কিন্তু খুব স্পষ্ট করে দিয়েছে। এবং এর আগেই যেটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল, পহেলগাঁও হামলার পরবর্তী সময় ভারত যে সিদ্ধান্ত নিয়েছিল, ভারত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক জায়গা থেকে যে সমস্ত চুক্তি বাতিল করেছিল সেগুলো এখনো পর্যালোচনার সময় আসেনি। অর্থাৎ ক্রমাগত পাকিস্তানের ওপর চাপ বাড়ানোর যে কৌশল, সেই কৌশলটা কিন্তু ভারত বজায় রেখেছে এবং সেই কারণেই সেটা কিছুটা বিলম্বিত হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার মানে হটলাইনে একটা হট থ্রেটের সম্ভাবনা রয়েছে। দীপ, আপাতত তোমাকে ধন্যবাদ সিজার। এই মুহূর্তে আমাদের সঙ্গে ওয়ার স্ট্র্যাটেজিস্ট রয়েছেন রাজীব শ্রীবাস্তব। আমি সরাসরি রাজীব বাবুর কাছে চলে যাব। রাজীব বাবু, আমরা আপনার ব্যাখ্যা বিশ্লেষণ শুনছিলাম। ডিজিএমও লেভেলের বৈঠক, বহু প্রতীক্ষিত বৈঠক, শুধু গোটা দেশ নয় গোটা পৃথিবী এই মুহূর্তে তাকিয়ে রয়েছে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি অব্যাহত রাখবে কিনা, নাকি ভারত আরো কড়া প্রত্যাঘাত করবে, কড়া জবাব দেবে। বৈঠক পিছিয়ে গেল, কিন্তু ভারতের অবস্থান সেটা তো পিছোচ্ছে না। দেব, ইতিহাস বলছে যে আমরা পাকিস্তানের উপরে বিশ্বাস করতে পারি না। একটা ওর মধ্যে ফাড় আছে, একটা পলিটিক্যাল দিক আছে, একটা আর্মি দিক আছে। মনে আছে লাহোর বাদশাহেজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন লাহোরে যাচ্ছিলেন, ও সময় কারগিলে এই জেনারেল পারভেজ মুশারফ নিজে আমাদের আগেনস্টে ডিফেন্স নিচ্ছিলেন। তো এই কথা কার সঙ্গে হচ্ছে? এই পাক অকুপাইড কাশ্মীরের কথা কে নেবে ডিসিশন? হু ইজ ইন কন্ট্রোল অফ পাকিস্তান? এটা আমরা বারবার প্রত্যেক জায়গায় আমরা বলছি, ইন পাকিস্তান হু ইজ ইন কন্ট্রোল অফ দ্য সিচুয়েশন। ওখানে একটা পার্লামেন্ট আছে, ওদের একটা প্রাইম মিনিস্টার আছে, ওদের একটা রাষ্ট্রপতি আছে, ওরা কন্ট্রোলে নয়। তাহলে কারা কন্ট্রোলে আছে? ওটা ছিল জেনারেল আসিম মুনির। কিন্তু আসিম মুনির কি আজকে, যখন আপনার সঙ্গে আজকে 12 তারিখে আমি কথা বলছি, জেনারেল আসিম মুনিরও এখন কন্ট্রোলে নয়। ওনার আর্মির মধ্যে ফাড় হয়ে গেছে। ওদের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি চেয়ারম্যান জেনারেল সাহেব 4 স্টার জেনারেল এস মির্জা, উনি ওনার আগেনস্টে আছেন। কোর কমান্ডার গুলো ওনার আগেনস্টে আছে। পাকিস্তানের পাবলিক ওনার আগেনস্টে আছে। পাকিস্তানের সেরা মধ্যে আবিত্যায়ন হতে পারে, বড়কে বলতে পারে তুমি যাও। লাহোর রাস্তায় মানুষগুলো নেমে পড়েছে, ওরা বলছে পাকিস্তানের আর্মি গো ব্যাক, আমরা তোমার উপর বিশ্বাস করি না। তারিক ইনসাফ ইমরান খান বলছে আমি তোমার উপর বিশ্বাস করি না। ওদের পূর্ব ডিজিএসআই চলে আছে। তাহলে কার সঙ্গে আমরা কথা বলবো? কার সঙ্গে কথা বলবো? আর এবার আমরা ছাড়ছি না, আমরা পুরো শিখে নিয়েছি। আমরা মুঘল, যেটা আপনাকে বললাম, আমরা বলছি আমরা আমাদের মহারাজ শিবাজি থেকে যেরকম ওনাকে একদিকে আপনি বলেন কি আমি তোমার সঙ্গে কথা বলবো, অন্যদিকে মারার চেষ্টা। গতকাল সিজ ফায়ারের পর যে কাশ্মীরে যে লাইন অফ কন্ট্রোলে যেটা হতে জম্মুতে হয়েছে, এটা কন্ডেমেবল, হাইলি কন্ডেমেবল। ওটা ক্রেডিবিলিটি লস আছে পাকিস্তান আর্মি। একেবারে আমরা অতীতে সেই ভুল থেকে এবারে শিক্ষা নিয়েছি, আর কোনোভাবে পাকিস্তানের সঙ্গে অন্য কোনো আলোচনা নয়। দুটোই আলোচনা খুব পরিষ্কার, এক জঙ্গি ফিরিয়ে দাও, দুই পিওকে ফিরিয়ে দাও। রাজীব বাবু সঙ্গে থাকুন।
আর একেবারে 5 দিনে 5 বার টানা 5 দিন 3 বাহিনীর প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠকে 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পাকিস্তানকে শিক্ষা দিতে কি আরো বড় কোনো পদক্ষেপের পথে হাঁটতে চলেছে ভারত? তারই কি আউটলাইন ঠিক করতে এই মেগা বৈঠক? আমরা আরো ডিটেলসে জানবো। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এই একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক, আর অপরদিকে পাকিস্তানের দ্বিচারিতা বারংবার সামনে আসছে, ভারত কিন্তু নিজেদের অবস্থানেই অনড়। এই উচ্চ পর্যায়ে বৈঠকগুলো কিসের ইঙ্গিত? দেখো, দুটি দিক রয়েছে। প্রথমত, পাকিস্তানকে ভারত কোনো পরিস্থিতিতেই একেবারে বিশ্বাস করে না। অর্থাৎ যে সিজফায়ারের কথা বলা হয়েছে, যে প্রস্তাব তারা দিয়েছে, সেই প্রস্তাবের নেপথ্যে তারা কিছুটা সময় নিয়ে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে কিনা সেই সম্ভাবনা সবসময় থেকে যাচ্ছে, এবং সেই কারণেই মিলিটারি প্রিপারেশনে কোনো রকম খামতি রাখতে চায় না দেশ। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 বাহিনীর প্রধানের সহ সিডিএস এবং তার পাশাপাশি ইন্টেলিজেন্স ইনপুটের ভিত্তিতে কি কি ঘুঁটে কোথায় সাজাতে হবে সেই বিষয়ে প্রতি মুহূর্তে তিনি আলোচনা করছেন। যে খবর আমরা পাচ্ছি, কার্যত ট্রিগারে আঙুল রেখে প্রতি মুহূর্তে সতর্ক দৃষ্টিতে সীমান্তের ওপারে তাকিয়ে রয়েছে ভারতীয় সেনা। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে পাকিস্তানের এয়ারবেস, এয়ারস্ট্রিপ, সেই জায়গাগুলিতে একটার পর একটা হামলা করার পর খুব প্রত্যাশিতভাবেই পাকিস্তানের কিছুটা হাঁটু কেঁপে গিয়েছে, এবং সেই কারণেই তারা আমেরিকার কাছে হাঁটু গেড়ে তারা আবেদন জানিয়েছে যে ভারতের সঙ্গে তারা আলোচনায় বসতে চায়, এবং যে আবেদনে সাড়া দিয়েছে এই মুহূর্তে ভারত। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যে আলোচনা হবে, সেই আলোচনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে কোন টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে দাঁড়িয়ে এই সিজফায়ার হবে, এই সংঘর্ষ বিরতি হবে, আর সেক্ষেত্রে ভারত কি কি শর্ত চাপাবে সেই রূপরেখাই কিন্তু মূলত ঠিক হয়েছে এই বৈঠকগুলিতে। আমাদের কাছে প্রাথমিকভাবে যে খবর আসছে, যেহেতু পেহেলগাম হামলার অব্যবহিত পরে এই হামলা ভারতের তরফ থেকে করা হয়েছে, অর্থাৎ মূল ইস্যু এই পেহেলগাম হামলা, সেক্ষেত্রে ভারত এর আগে যে অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে একবার যদি পরবর্তী ক্ষেত্রে জঙ্গি হামলা হয়, সঙ্গে সঙ্গে সেই জঙ্গি হামলাকে কার্যত যুদ্ধ ঘোষণা হিসেবে ভারত ধরে নেবে। সেই বিষয়টি কিন্তু আবারও এই ডিজিএমও স্তরের বৈঠকে উঠে আসতে চলেছে। দ্বিতীয়ত, যেভাবে ক্রমশ সিভিলিয়ানদের ওপরে অ্যাটাক করছে, সিভিলিয়ানদেরকে ঢাল করে তারা নিজেদের যুদ্ধের ঘুঁটি সাজাচ্ছে, সেই বিষয়টি তীব্র বিরোধিতা করা হবে এবং সংঘর্ষ বিরতির মূল শর্ত হিসেবে সেটা রাখা হবে। এবং তার পাশাপাশি যে ডিপ্লোম্যাটিক লেভেলে যে সমস্ত ইস্যুগুলো রয়েছে, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে এই যে চুক্তিগুলো তার বাস্তবায়ন কতটা হচ্ছে তার উপর, অর্থাৎ সিন্ধু জল চুক্তি বা দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বা ভিসা, এগুলো সম্পূর্ণভাবে নির্ভর। আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো। একদম জ্যোতির্ময়, তুমি সঙ্গে থাকো, কারণ আরো একটা বিষয় নিয়ে তোমার সঙ্গে আমার কথা বলতে হবে। কারণ নিউ ইয়র্ক টাইমসের যে রিপোর্ট, সেখানে কি বলা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী, তিনি ভান্সকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না। পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে, যদি জঙ্গিদের হস্তান্তর করে তবেই কথা বলা যেতে পারে, আমরা কারো মধ্যস্থতা চাই না। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা গোটা দেশের মানুষের কণ্ঠস্বর বলা যেতে পারে প্রধানমন্ত্রীর গলায়, যে পিওকে ফেরানো ছাড়া কোনো কথা নয় পাকিস্তানের সঙ্গে, জঙ্গি যারা বারবার নাশকতামূলক ঘটনা ঘটিয়েছে আমাদের দেশের মাটিতে, তাদেরকে ফেরাতে হবে। জ্যোতির্ময়, এটা কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে, বিশেষ করে ডিজিএমওর বৈঠকের আগে? দেখো, একেবারে শেষ লাইনটা এক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে আমরা কারোর মধ্যস্থতা চাই না। কারণ ভারত পাকিস্তান সমস্যার ক্ষেত্রে, কাশ্মীর সমস্যার ক্ষেত্রে ভারত বরাবর যে অবস্থান নিয়ে চলেছে, তা হচ্ছে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে এই সমস্যার সমাধানের দিকে ভারত এগোবে। তা কখনো হয়তো পরিস্থিতি বাধ্য করেছে যুদ্ধের অস্ত্র হাতে তুলে নিতে, কিন্তু বরাবর কিন্তু ডায়ালগের উপরে জোর দিয়েছে ভারত, এবং এক্ষেত্রে কোনো থার্ড পার্টির ইন্টারভেনশন কোনো সময় মানা হয়নি। এবং যে সংঘাত, যে জঙ্গি হামলার ঘটনা, তার মূল উৎস কিন্তু কাশ্মীর সমস্যা। স্বাভাবিকভাবেই পাক অধিকৃত কাশ্মীরকে যে ভারতের মানুষ তারা ফেরত চায়, সারা দেশ অর্থাৎ কাশ্মীর থেকে কন্যাকুমারী, এই সেন্টিমেন্ট কিন্তু এই মুহূর্তে টকবক করে ফুটছে। আর সেই সেন্টিমেন্টটাই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় উঠে এসেছে যখন তিনি জেডি ভান্সের সঙ্গে কথা বলছেন। এর পাশাপাশি তিনি অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প আগ বাড়িয়ে যেভাবে তিনি নিজেকে দেখানোর চেষ্টা করেছেন যে তিনি ভারত পাকিস্তানের এই যুদ্ধ কার্যত থামিয়ে দিয়েছেন, ব্যাপারটা তেমন মোটেও নয়। এক্ষেত্রে কোনো রকম ইন্টারভেনশন, কোন রকম মধ্যস্থতা কিন্তু নয়াদিল্লি চায় না। একদম সেই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। এবং জ্যোতির্ময়, শেষ কথাটা যে মানুষের সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাই ধরা পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। আমি এই ইস্যুটা নিয়ে মিস্টার শ্রীবাস্তব আপনার কাছে জানতে চাইবো, সত্যি তো সিজফায়ার যখন ঘোষণা হলো তখন যেন মানুষের সেন্টিমেন্টে একটু
একটু হলেও কোথাও একটু ধাক্কা লেগেছিল, তারা ভাবছিল তাহলে হতে চলেছে কি, তাহলে এতদিন ধরে কি হলো, কিন্তু স্ট্র্যাটেজিটা কোথায় লুকানো ছিল সেটা প্রধানমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট যে আমরা আলোচনা করব, পিওকে ছাড়া আলোচনা করব না, জঙ্গিদের ফেরাতে হবে। আসলে পেছনে এটাই ছিল কারণ। কি বলেন শ্রীবাস্তব, মিস্টার শ্রীবাস্তব? আপনি দেখুন 22 তারিখের পর থেকে যতদিন প্রধানমন্ত্রী বাড়িতে একটা বৈঠক হয়েছে তারপরে একটা অ্যাকশন দেখা গেছে, আর ওই অ্যাকশনগুলো আপনি কাইন্ডলি একের পর এক দেখবেন। যা আপনি দেখেছেন যে ওখানে এনএসএ হোক বা ডিফেন্স মিনিস্টার হোক বা 3 সেনা অধ্যক্ষ হন, যা হন, এনএসএ হন, তারপরই বারবার উনি যখন মিটিং নিয়েছেন একটা সিগনিফিকেন্ট টার্গেট ডিগ্রেডেশন হয়েছে পাকিস্তানে। আর দ্বিতীয় জিনিস বলতে চাইছি আপনাকে, 9-10 তারিখে এই মাসে ডিজিএমও কথা বলতে চাইছিলেন, আমরা ওইটা কিছু ঘন্টার জন্য পিছিয়ে দিলাম, আর ওই ঘন্টার মধ্যে জানেন কি হলো, 8খানা এয়ারফিল্ড সাফ উদার, ওর মধ্যে ওরা নন অপারেশনাল রহমিয়ার খান গেল, কোথায় আছে ওদের চাকলালা এয়ার ডিফেন্স বেস, আউট, পাশরুর আউট, চাবিটা আউট। আপনি যেটা বলবেন 8টা আপনি আজকে দেখবেন না, প্রত্যেকটা নিউজ পেপারে আছে, উইথ প্রমাণ সাক্ষ্য দিয়ে আমরা কথা বলছি। তাই জন্য গতকাল সিজ ফায়ারের পর যেটা পাকিস্তান হিমাকত করেছে, ওইটার জন্য আমার মনে হয় ইন্ডিয়া নিশ্চয়ই একটা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ওদেরকে ছাড়া হবে না, তাই জন্য এত ডিলে। দ্যাট ইজ পয়েন্ট 3। পয়েন্ট 4, আপনি দেখুন এই যে সন্ত্রাসবাদী ঘটনা যেটা চালায় উইথাউট আইএসআই আপনি করতে পারবেন না, কেন যে পাকিস্তানের মধ্যে আপনি কোনো হাতিয়ার নিয়ে কোনো জায়গায় চলতে পারবেন না। আপনি যদি ইউনাইটেড জেহাদ কাউন্সিল মুজাফরাবাদে দেখেন বা ভাওয়ালপুর দেখেন বা আপনি মুরিদিকে দেখেন, ওখানকার যারা আছে সন্ত্রাসবাদীদের ওদের বারণ করা হয়েছে তুমি হাতিয়ার নেবে না। তাহলে এই যে সন্ত্রাসবাদী ঘটনা গত রাত্রি আপনার যেটা আমাদের কাশ্মীরে হলো, জম্মুতে হলো, ওরা কারা চলেছে, ওরা চালাচ্ছে আইএসআই, ওদেরকে ওয়েপন দিয়ে লঞ্চ প্যাড থেকে সরিয়ে হয়তো বাংলাদেশ রাস্তায় ওদেরকে ঢুকিয়েছে, আর ওয়েপন গুলো এখানে স্মাগলিং করে রেখে দিয়েছিল, ওইটা জোট যোগ হয়েছে। এটাই তো সবথেকে বড় বিষয় যে এই যে অশান্তির আবহে, এই অশান্তির আবহে একটা বড়সড় নাশকতার ছকও করছিল পাকিস্তান, সেটা অন্তত পরিষ্কার হয়ে গিয়েছে। আমার সঙ্গে ওয়ার্ল্ড স্টুডিও থেকে রয়েছেন সম্প্রীতির কাছে নিশ্চয়ই আরো বড় কিছু আপডেট রয়েছে। একেবারেই শর্মিষ্ঠা, এই যে পাকিস্তানের বেয়াদবি, সেই পাকিস্তানের বেয়াদবির জবাব দিতে উত্তর আরব সাগরে পুরোপুরি তৈরি ছিল ভারতীয় নৌসেনা। যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করা হয় আরব সাগরে। করাচিতে আঘাত হানতে যাবতীয় প্রস্তুতি নেওয়া ছিল ভারতের নৌসেনা, স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ভাইস অ্যাডমিরাল এন প্রমোদ। ভারতের ভয়ে এক মুহূর্তের জন্য বন্দর ছাড়তে পারেনি পাকিস্তান, জানিয়েছেন তিনি। Our forces remained forward deployed in the Northern Arabian Sea in a dissuasive and deterrent posture with full readiness and capacity to strike select targets at sea and on land, including Karachi at time of our choosing. The forward deployment of the Indian Navy compelled Pakistani naval and air units to be in a defensive posture, mostly inside harbors or very close to the coast, which we monitored continuously. সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে পাঞ্জাব থেকে, আমি একবার চলে যাবো সায়ন্তর কাছে। সায়ন্ত, দুটো বিষয়, এক, গতকাল রাতে আর গোলাবারুদ চলেনি, অর্থাৎ আজকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে, ছন্দে ফিরছে পাঞ্জাব, সেটা কেমন ওখানকার ছবিটা দেখছে? এবং দ্বিতীয়ত, এই যে একটু আগেই যেটা আমাদের দর্শকদের সামনে তুলে ধরলাম যে আমাদের ইন্ডিয়ান নেভি প্রস্তুত, মানে রীতিমতো একটা 1971-এর একটা রিপিটেশন হতে চলেছিল, আবার আর একটু দেরি হলেই মানে যোগ্য জবাব ভারতের তরফ থেকে দেয়া হতো, আর তাতেই কি ভয়ে আরো পিছিয়ে গেল পাকিস্তান? এই দুটোর উত্তর চাইবো তোমার কাছ থেকে সায়ন্ত। একদমই, দেখো প্রথম প্রশ্ন তোমায় উত্তর দিই যে পাঞ্জাবে কিন্তু লুধিয়ানা, পাঠানকোট যেখানে আমরা দাঁড়িয়ে আছি, পাঠানকোট, ফিরোজপুর, এই সীমান্তগুলো মূলত কিন্তু সতর্ক রয়েছে পাঞ্জাব পুলিশ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতীয় সামরিক বাহিনী, কিন্তু থমথমে হয়ে রয়েছে। সন্ধ্যে 6টা বাজলেই গোটা এলাকা অন্ধকার করে দেওয়া হচ্ছে এবং অপ্রয়োজনীয় কারণে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হচ্ছে। সেই কারণে কিন্তু পাঞ্জাব যেহেতু সীমান্তবর্তী একদম রাজ্য, তার জন্য অতি সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে পাঞ্জাব পুলিশের তরফে কিছুক্ষণ আগে একটি সাইবার ক্রাইম বা সাইবারের সম্পর্কে একটি টুইটও করা হয়েছে।
পাঞ্জাব কিন্তু সতর্ক। কিন্তু আমার দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা হচ্ছে করাচি বা আরব সাগর। আরব সাগরের ওপরে ভারতের 4 স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা বা 4 স্তরীয় যাবতীয় অ্যাটাকিং সিস্টেম তৈরি করা হয়েছিল। প্রথমে দেখেছিল ডেস্ট্রয়ার, কী কী ডেস্ট্রয়ার ছিল? আইএনএস সুরাত, আইএনএস বিক্রমাদিত্য, আইএনএস কলকাতা এবং একাধিক মিসাইল বহনকারী ডেস্ট্রয়ার, যেগুলো কিন্তু ভারতের নৌবাহিনীর অন্যতম মেরুদণ্ড বলা চলে। তারপরে ছিল সাবমেরিন, যে সাবমেরিনগুলো নিউক্লিয়ার হেড এবং যে কোনো পোর্টকে ধ্বংস করার জন্য যথেষ্ট মিসাইলবাহী এই সাবমেরিনগুলো ছিল যথেষ্ট ক্ষমতাশালী। 3 নম্বরে কারা ছিল? 3 নম্বরে ছিল হচ্ছে আইএনএস বিক্রান্ত, এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটা কিন্তু মূলত লিড করছিল এই সমস্ত ডেস্ট্রয়ার, সাবমেরিন এবং যাবতীয় নৌবাহিনীকে। এই নৌবাহিনীর এই এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল MiG-29, যেটা কিন্তু পাকিস্তানের করাচি পোর্ট শুধু নয়, পাকিস্তানের একাধিক জায়গা নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারত। আর তারপরে ছিল ফ্রিগেট, অর্থাৎ নৌবাহিনী কিন্তু সম্পূর্ণভাবে তৈরি ছিল পাকিস্তানের গোটা পাকিস্তান শুধু না করাচি পোর্ট সহ একাধিক এলাকা নিমেষের মধ্যে শেষ করে দেওয়ার জন্য, প্রত্যাঘাত রীতিমতো কড়াভাবে দেওয়ার জন্য শুধু গ্রিন সিগন্যালের অপেক্ষা ছিল। আর এই গ্রিন সিগন্যাল পেলেই কিন্তু 80 নটিক্যাল মাইলে দাঁড়িয়ে থাকা, দূরে দাঁড়িয়ে থাকা এই নৌবাহিনীর শক্তি যেত এবং পাকিস্তানকে নিমেষে প্রত্যাঘাতের মাধ্যমে সম্পূর্ণ গুড়িয়ে দিত। মূলত যেটা দেখা গেল, ভারতের ভয়ে রীতিমতো দুবড়ে গেল পাকিস্তান, রীতিমতো নতজানু হলো। আর নতজানু হলোই বলেই পাকিস্তানকে কিন্তু আমেরিকার কাছে আবেদন জানাতে হলো যাতে ভারত সিজফায়ার ভায়োলেশন, সিজফায়ার করে এবং ভারত যেন আর প্রত্যাঘাত না করে, যেন ভারত তাদের সঙ্গে কথা বলতে রাজি হয়। কারণ পাকিস্তানের মিসাইল হোক, সেদিকে নজর থাকবে যে হটলাইনে বৈঠক হতে চলেছে তার রেজাল্ট কি দাঁড়ায়, সেদিকে আমাদের নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখতে হবে। কোণঠাসা হয়ে সংঘর্ষ বিরতির পথে হাঁটতে বাধ্য হয়েছিল পাকিস্তান। ভারতের ডিজিএমওকে ফোন করে সংঘর্ষ বিরতির জন্য হাতে পায়ে ধরেন পাকিস্তানের ডিজিএমও। পাকিস্তানের সংঘর্ষ বিরতির কথা বলেও সেটা যে ভেঙেছে তাও স্পষ্ট করে দিয়েছে ভারত। ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই স্পষ্ট করেছেন এই কথা যে পাকিস্তান মুখে শান্তির কথা বললেও বারবার সেটা নষ্ট করার চেষ্টা করে। I received a message on hotline from my counterpart in Pakistan seeking my willingness to communicate. My communication with the Pak DGMO was conducted at 15:35 hours yesterday and resulted in cessation of cross-border firing and air intrusions by either side with effect from 1700 hours 10th of May. Disappointingly, and must I add, expectedly, it took only a couple of hours for the Pakistan Army to violate these arrangements by cross-border and across the line of control firing, followed by drone intrusions across the expanse of the Western Front through last night and in the early hours of the morning today. আমার সহকর্মী সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সায়ন্ত, একেবারে ভারতের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো সংঘর্ষ বিরতির পথে হাঁটতে পাকিস্তান বাধ্য হয়েছিল। ওদের ইতিমধ্যে 20% এয়ারফোর্সের শক্তি ভারত ধুলোয় মিশিয়ে দিয়েছে। একদমই দীপ, শুধু 20% শক্তি ভারত যে ধুলোয় মিশিয়ে দিয়ে তা কিন্তু নয়, পাকিস্তানের ভূখণ্ডে না ঢুকেই ভারত নিজের সীমান্তে দাঁড়িয়ে এমন অস্ত্র ব্যবহার করেছে, পাকিস্তানের একাধিক এয়ারবেস, পাকিস্তানের যাবতীয় সামরিক ঘাঁটি সম্পূর্ণ তছনছ হয়ে গিয়েছে। প্রত্যাঘাত একেই বলে। ভারত কিন্তু এটাই বিশ্বের কাছে একটা প্রমাণ করলো, যা বলে সেটাই করে। আরও একটা বিষয় দীপ, ডিজিএমও যেটা নির্দিষ্ট করে বললেন, যেটা মনে করা হচ্ছে, যেটা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তানের ডিজিএমও কিন্তু হাতে পায়ে ধরতে বাধ্য হয়েছিলেন এবং সে হাতে পায়ে ধরতে বাধ্য হয়েও কিন্তু সংঘর্ষ বিরতি করা হয় এবং তারপর দেখা যায় শনিবার রাতে সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হয়। তাহলে পাকিস্তানের কথাকে কি করে বিশ্বাস করা যাবে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন কূটনীতিকবিদরা এবং সামরিক বিশারদরা। স্বাভাবিকভাবে ডিজিএমওর সঙ্গে ফের বৈঠক হওয়ার কথা রয়েছে, কিন্তু এবার কি আবারও হাতে পায়ে ধরবে? কারণ ভারত কিন্তু নির্দিষ্ট কয়েকটি পয়েন্টে স্থির হয়ে রয়েছে। পিওকে ছাড়া কোনো মতে কথা নয়, জঙ্গি নেতাদের আলোচনা নয়, এবার সরাসরি ভারতের শর্ত মানতেই হবে, না হলে আর অন্য কোনো আলোচনা নয়। ভারত স্পষ্ট করে দিয়েছে, প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, ভারতীয় সেনার কথা স্পষ্ট করে দিয়েছে। সায়ন্ত, অনেক ধন্যবাদ তোমাকে।
একদম দেব, তুমি যে কথাটা বলে সেই কথা ধরেই যদি আমি টানি, সত্যি প্রত্যেকটা ঘটনার সঙ্গে আমরা দেখি যে পাকিস্তান প্রথমে অস্বীকার করে যে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু পরে নয় কোথাও প্রমাণ পাওয়া যায়, না হলে নিজেরাই স্বীকার করে। কেন এই কথাটা বলছি? পুলওয়ামা নিয়ে বড় খবর। 6 বছর পর পুলওয়ামা হামলায় হাত থাকার কথা স্বীকার পাকিস্তানের। পুলওয়ামায় কৌশলগত দক্ষতা দেখানোর কথা স্বীকার করলো ইসলামাবাদ। পুলওয়ামায় কৌশলগত দক্ষতা দিয়ে ভারতকে বার্তা দিয়েছি, মুখ পুড়িয়ে স্বীকারোক্তি পাকিস্তানের এয়ার ভাইস মার্শালের। জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের ওঠা বসা আরো একবার প্রমাণিত, বারবার প্রমাণিত হচ্ছে। 2019 সালে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলায় আমাদের 40 জওয়ান শহীদ হয়েছিল। পাকিস্তানের মুখোশ খুললেন পাকিস্তানের এই এয়ার ভাইস মার্শাল। শুনুন তার বক্তব্য। We did try to tell them with our tactical brilliance in Pulwama. Now we showed them our operational prowess and strategic guile and guide, and I think they should take heed. আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তন্ময় প্রামাণিক। তন্ময়, দেখো বিনা প্ররোচনায় কিভাবে পুলওয়ামায় সেনার কনভয়ে হামলা করেছিল সেটা কে স্বীকার করছে? তিনি একজন সেনা আধিকারিক, তিনি এয়ার ডিফেন্স মার্শাল পাকিস্তানে। মানে এটা কি করে হতে পারে? মানে একটা জঙ্গি মদত রয়েছে, একটা জঙ্গি কার্যকলাপে পাকিস্তান সরাসরি যোগ রয়েছে, পাকিস্তানের সেনা আধিকারিকরাই তা স্বীকার করছে। দেখো, দুটো বিষয় হতে পারে। পুলওয়ামার বিস্ফোরণ নিয়ে 40 জওয়ানের মৃত্যু নিয়ে দেশ জুড়ে কিন্তু বিতর্কের ঝড় উঠেছিল যে কিভাবে একটি সেনা কনভয়ের মধ্যে পার্টিকুলার জায়গাতে সেখানে এই গাড়ি উড়িয়ে দিতে পারে জঙ্গিরা, বা কিভাবে এটা বিস্ফোরণ হয়েছিল। গোটা দেশ জুড়ে নয়, সে সময় গোটা বিশ্ব জুড়ে বিতর্ক তৈরি হয়েছিল যে পুলওয়ামার মধ্যে কি হাত রয়েছে বিদেশের কোনো শক্তির, পাকিস্তানের জঙ্গিদের, নাকি এই দেশের যে সেনাবাহিনী রয়েছে সেই সেনাবাহিনীর ইন্টেলিজেন্সে কোথাও ঘাটতি রয়েছে। সেই বিতর্ক চলছিল, সেই বিতর্ক নিয়ে জলও অনেক দূর গড়িয়েছিল। তারপর এই যে ভিডিও প্রকাশ্যে এসছে, সেখানে দেখা যাচ্ছে সেখানকার বায়ুসেনা কর্তা তিনি জানাচ্ছেন যে ট্যাকটিক্যাল ভাবে তারা এই আক্রমণটা করেছিলেন, অর্থাৎ কোথাও স্বীকার করে নিচ্ছেন। তাহলে দুটো বিষয় উঠে আসছে এখানে। হয় তারা এটা এখন ভারতীয় সেনাবাহিনীর চাপে তারা তাদের দক্ষতা রয়েছে সেটা প্রমাণ করতে যাচ্ছেন অন্তত দেশের বাসিন্দাদের কাছে, কারণ তাদের মুখ পুড়েছে, তাদের প্রত্যেকটা এয়ারবেসে ভারত প্রত্যাঘাত করে নষ্ট করে দিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করেছে। সেই জায়গায় মুখ বাঁচানোর জন্য সেই কথা তারা সামনে আনতে পারেন এক। অথবা যেটা হতে পারে আরেকটা বিষয়, যেটা বারবার ভারত বলছে, গতকাল কি ভারত জানিয়েছিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বিশেষ টিম পাঠানো হচ্ছে জঙ্গিদের সঙ্গে পাকিস্তান সরকার এবং আর্মির যোগসাযোগের প্রমাণ। এটা আরেকটা প্রমাণ যে এই দেশে জঙ্গি হামলা, সেটা সেনা কনভয় হোক, সেটা পুলওয়ামাতে সেনা কনভয় হোক, কিংবা পহেলগাঁও হোক, বা যেখানেই হোক, সেখানে পাক জঙ্গিদের মদত দেয় পাক আর্মি বা পাক সরকার, যেটা বারবার প্রমাণিত হয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ তন্ময়। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।